এই সমস্যাটা আরও 30-35 বছর আগে থেকে শুরু। আমি এখানে ছোট্ট একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিলাসপুরের সব মানুষ কিন্তু খারাপ না, সব মানুষ বোমাবাজির সাথে জড়িত না। কিছু মানুষ আছে যারা দুষ্টামি করে, মাঝে মাঝে বোমা তৈরি করতে মারা যায়, মাঝে মাঝে বোমা মারতে যায় মারা যায়, এরকম অনেক ঘটনা সেখানে ঘটছে। তো আমরা বিগত সময় অর্থাৎ অভ্যুত্থানের পরে একবার একটা ঘটনা ঘটছিল, সেখানে ব্যাপকভাবে বোমাবর্ষণ হয়েছে, বিস্ফোরণ হয়েছে, এবং এরপরে মোটামুটিভাবে অনেক দিন পর্যন্ত আমরা ভালো ছিলাম। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলার একটা বিষয় আছে। আমি আমাদের ডিসি মহোদয়কে আমি জানিয়েছি, এখানে যদি আমাদের বর্তমান যে ওসি সাহেব আছেন, আমি জানি না ওনারা কত দূর তৎপরতা চালাইতে পারতেছেন, কিংবা যারা দুষ্টামি করে তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে কিনা বা তাদেরকে ধরে নিয়ে আসতে পারতেছে কিনা, এটা আমি জানি না। কিন্তু বিগত সময়ে তো যারা ওসি সাহেব ছিলেন তারা এগুলা কন্ট্রোল করে ফেলছিলেন, ঠিক আছে, একেবারে নির্মূল করার পর্যায়ে ছিল। এবং এটা দীপু ভাই বা অন্য যারা আছে এরা আমার চেয়ে ভালো জানেন। এখন আমরা কি অল্প সংখ্যক মানুষকে সেখান থেকে আইনের আওতায় আনতে পারি কিনা? যদি ওই অল্প সংখ্যক মানুষ আইনের আওতায় আসে, তাহলে পুরা বিলাসপুর, জাজিরা বলেন, সারা বাংলাদেশে ভালো থাকবে। কারণ ওই যে বোমা, যেটা বড় ভাই বললো যে ওই বোমাটা কিন্তু গুলশানেও যায়, ওই বোমাটা বাংলা মোটরেও যায়, ওই বোমাটা ফরিদপুরেও যায়, ওই বোমাটা সারা বাংলাদেশের অনেক জায়গায় সেখান থেকে যায়। কথাটা বলবো হচ্ছে সড়ক নিয়ে। বারবারই সড়ক বিভাগ না, মিটিং না, তারপরে বলে যাচ্ছি। প্রথমত দেখেন, সড়ক যে 4 লেন করার কথা, এটা শুধু মেয়াদ বাড়তেছে, সড়ক হচ্ছে না। এখন ওনারা বারবার অজুহাত দেখায় যে আমার এই যে জমি অধিগ্রহণ হয় নাই, আমি রাস্তা করতে পারতেছি না। কিন্তু মূল ফ্যাক্টটা হচ্ছে যতটুকু অধিগ্রহণ হয়েছে ততটুকু ফুলফিল কেন করতেছে না, সংকট কোথায়? এটা নিয়ে আমরা যোগাযোগ উপদেষ্টা যিনি, তার সাথে একাধিকবার কথা বলছি। অর্থ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তার সাথেও একাধিকবার কথা বলছি। চিফ ইঞ্জিনিয়ার যে এই সড়কের, তার সাথেও একাধিকবার বসছি, তারা আশ্বস্ত করে। আরেকটা বিষয় হচ্ছে শহরের যে রাস্তার জায়গাটা, সেটা আমরা একবার দেখছি যে উচ্ছেদ হয়েছে, অল্প একটু জায়গা। এরপরে এই শহরের 2 পাশ দিয়া যে জায়গা দখল করে রাখছে, এটা আর উচ্ছেদ হচ্ছে না। এবং শহরে অসংখ্য অটোরিক্সা চলে, যেটার ব্যাপারে আমি আগের একটা মিটিংয়ে বলছিলাম যে এটাকে আসলে ভাগ করে দেওয়া যায় কিনা, যে 2টা ভাগে বিভক্ত করলে এখানে দেখা যায় একটা লাল কালার দিল, একটা সবুজ কালার দিল, একটা সকালে চললো একটা সেশনে, আর একটা বিকালে চললো। যদি এভাবে করা যায় তাহলে শহরের অন্ততপক্ষে যানজটটা অনেকাংশে কমে। কিন্তু এটা আমরা বরাবরই দেখি যে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, কোনো দায় দায়িত্ব নাই, ঠিক আছে। এটা যদি শুধুমাত্র পৌরসভার ভিতরেও করা যায়, তাইলেও আমার মনে হয় যে এটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে, যেটা যানজট নিরসনের কাজে। আরেকটা বিষয় হচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটা আমরা হাজার বার বলতে এটা আসলে কোন পর্যায়ে আছে, কি করতেছে, কি অবস্থা, এটা আমরা জানি না, ঠিক আছে। এত সুন্দর একটা হসপিটাল হয়েছে, নতুন, একেবারে চকচকা, এটার মধ্যে নতুন মেশিনারিজ আসছে, নতুন সব কিছু আসছে, বাট এটা কেন হচ্ছে না, এটা আমরা জানতে চাই। আমাদের আমরা এই বিষয়ে যেটা জানতে পারছি, থ্যাংক ইউ। সদর হাসপাতালের একজন প্রতিনিধি আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সদর হাসপাতালে যেহেতু আনসার ডেপ্লয় করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত দালালের দৌরত্ব দেখা যায়। ইভেন এটা এই যে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ীদের সাথে এটা কোনো না কোনোভাবে কানেক্টেড। এখন হসপিটালের ভিতরে কারা স্টাফ, এদের তো একটা আইডেন্টি কার্ড থাকা দরকার, আইডেন্টি করার জন্য তাদের একটা কার্ড থাকা দরকার। এবং আমরা মনে করি আপনারা এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন, যেন মানুষ বুঝতে পারে যে এই লোক হসপিটালের লোক আর এই লোক দালাল। অর্থাৎ হসপিটালের লোক তাকে যেই পরামর্শ দেবে সেটা সে নিবে, দালাল যেটা পরামর্শ দিল সে সেটা নিল না। কিন্তু আইডেন্টিফাই করাটা তো উচিত। আমি দেখি দালালরা যায় বসে থাকে ডাক্তারের পাশে, দালালরা যায় বসে থাকে আপনার হচ্ছে যারা স্লিপ করে তাদের পাশে। এখন এইভাবে যদি চলতেই থাকে তাইলে আসলে এইখানে অনেক ধরনের ঝামেলাই তৈরি হবে, এবং এটা আমরা মনে করি। এবং হসপিটালের অব্যবস্থাপনা, যেটা বলছিলাম যে আগের মাসে দেখলাম ওষুধ চুরি করে নিয়ে যেতেছে, বাহ কি সুন্দর অবস্থা। হসপিটালের ভেতর থেকে যারা ময়লা পরিষ্কার করে তারা ওষুধের বক্স চুরি করে নিয়ে যেতেছে, ঠিক আছে। হসপিটাল কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নাই। এবং সেবার মানের কথা আমি আর নাই বলি, এটা ভিন্ন ইস্যু, এটা পরে বলবো। কিন্তু দেখেন, এই ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকায় আসা উচিত আমি মনে করি হসপিটাল ব্যবস্থাপনায়।
3টা মিটিং আগে আমি পরিবেশ অধিদপ্তরের ভাইকে বলছিলাম যে খাল বিল দখল হয়ে যাচ্ছে, নদী নালা দখল হয়ে যাচ্ছে। দখল করে কি করতেছে, বাড়ির সামন দিয়া জমি বাড়াইতেছে এবং ওইখানেও বাড়ি ঘরের স্ট্রাকচার অনেক কিছু নির্মাণ করতেছে। সো আমি এটা ভাইকে এই জন্য বলছিলাম এবং আপনিও হয়তো বলছিলেন যে এগুলা মানে খতিয়ে দেখার জন্য। তো এই জন্য হচ্ছে এই যে সেচ প্রকল্পের পানি, আমার এই খাল দিয়ে পানি ঢুকতে পারতেছে না। পানি না ঢুকলে আসলে ওইখানে আপনার কৃষি পণ্য উৎপাদনটা কিভাবে হবে, মানে এটা আমার প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এটা আরও ভালোভাবে দেখা উচিত। ইভেন বড় ভাই যেটা বললো মুজিবর ভাই, উনি গুরুত্বপূর্ণ কথা বলছে। দেখেন এখানে ইটভাটা অনুমোদিত কয়টা আছে? অনুমোদিত ইটভাটা আছে সর্বোচ্চ 2টা বা 3টা। এর বাইরে যতগুলো আছে সবগুলো অবৈধভাবে চলতেছে। তো অবৈধ ইটভাটায় যেই মাটিগুলো ব্যবহার করা হয়, এই মাটিগুলো কোত্থেকে আসে? এই মাটিগুলো টপ সয়েল। এবং এরা রাত 2টা বাজে থেকে শুরু করে অথবা 12টা বাজে থেকে শুরু করে, এরপরে ভোর রাত পর্যন্ত এই মাটিগুলো কাটে। ঠিক আছে, তাইলে আপনার টপ সয়েল এখানে নষ্ট হইলো। আবার ভাই আরেকটা বিষয় বলছে যে এখানে আসলে লাভ লসের একটা ব্যাপার আছে, যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হবে না কি করবে? এই মুহূর্তে দেখেন এখন মৌসুম হচ্ছে সারের, অথবা কৃষিতে যেই কৃষিকাজে যে সার দরকার হয় সেই সারের। বাট এই মুহূর্তে সারের এত বেশি সংকট, 1000 টাকার সার 1500 টাকায় কিনতে হচ্ছে। তাহলে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হবে না কেন? আবার ধরেন কৃষি যে ঋণ, সেই ঋণের ব্যাপারেও তারা উদাসীন। কৃষি ব্যাংক আছে কিন্তু ব্যাংক থেকে কৃষকদের নিয়মিত বা সঠিকভাবে ঋণ দেওয়া হচ্ছে না। আবার ধরেন আপনার এইখানে যে ধান ক্রয় করা হচ্ছে, ধরেন ধান হয়েছে, ধান ক্রয় করতেছে, এখন এটি ক্রয় করে কারা? খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তর কি করে? মাঝখানে দালাল রাখে, দালাল রাখা এরপরে ধান ক্রয় করে। তাইলে আপনার এই যে লাভ লস সব কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের পকেটে চলে যায়, যার কারণে কৃষকই বাধ্য হয় যে আমি এইখানে কৃষি পণ্য উৎপাদন করব নাকি মাছ উৎপাদন করব। যেহেতু মাছে আপনার প্রফিট বেশি, সেক্ষেত্রে তারা মাছের দিকে ঝুঁকে। এটা আমাদের নির্মম বাস্তবতা। যেহেতু তার জমি ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রে এখন আমরা স্যার খাল বিল নদী নালা এগুলো তো সরকারি সম্পদ, ঠিক না? এবং এটি জনগণেরও ব্যাপকভাবে কাজে লাগে। তাইলে এই যে খাল নদীগুলো দখল হয়ে যাচ্ছে, কৃষি জমি ঘের হচ্ছে, এই যে এই দখল হওয়া নদীগুলো কিংবা খালগুলোকে আমরা উদ্ধার করতে পারি না? উৎপাদন বন্ধ এবছর ধান চাষ হবে না। ওনারা এটা প্রকাশ করার সাথে সাথে, মানে আমি যখন উনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে পরের দিনই কিন্তু এসিডেন্টকে ঘুরাই দিয়ে আসছে। এটা আর নদীর মধ্যে এসব স্ট্রাকচার হবে না। স্যার আমার বড় ভাইকে একটা দায়িত্ব দিয়েছিলেন, ভাইয়ের কাছে একটু শুনেন না। আমি একটু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ভাই কি পদক্ষেপ নিল সেখানে। আমি স্পেসিফিকভাবে বলছি যে এই জায়গায় খালটা দখল হয়েছে এবং এখানে দুইটা ফিল্ড, বিশাল বড় বড় ফিল্ড, সেখানে চাষাবাদ হচ্ছে না। আমি একটু বলে নেই, আমাদের 3 মিটিং শেষ নেই। যে কার্যক্রম গ্রহণ করেছে